প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠনের ব্যাপারে জানিয়েছিলেন। তবে গত 15 ডিসেম্বর দুটি মামলা বিচারাধীন থাকায় আপাতত বিডিআর হত্যা নিয়ে কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হাইকোর্টকে এই কথা জানানো হয়েছিল। এই নিউজটি নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা সকলেই জেনেছেন। সম্ভবত পিলখানা হত্যাকাণ্ড ছিল স্বাধীন বাংলাদেশের অভ্যন্তরের সবচেয়ে জঘন্য এবং নির্মম স্যাবোটাজ। এই স্যাবোটাজ যে শুধু আগ্রাসী ভারত করেছে এমন নয়, বরং খোদ রাষ্ট্রপ্রধান এই জঘন্য হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। যে কাজটি করতে গিয়ে আমরা বারবার মানসিকভাবে ট্রমার শিকার হচ্ছিলাম, সেই কাজটি হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড। কেবলমাত্র আগ্রাসী ভারতের প্রতিশোধ স্পৃহা চরিতার্থ করার জন্য এদেশের 57 জন সেনা অফিসারকে হত্যা করা হয় ঠান্ডা মাথায়। শুধু তাই নয়, তাদের পরিবারকেও জঘন্যভাবে নির্যাতন করা হয়। আমার রুমে 3 জন হিন্দি ভাষী লোক প্রবেশ করে। 9 থেকে 12 জন লোক আমার রুমে প্রবেশ করেছিল, আমাকে রুম থেকে বের করে নিয়ে গিয়েছিল। বিডিআরে 3 বছর আমার হাজবেন্ড পোস্টিং ছিল। আমি কোনোদিন কোনো সৈনিকের মুখে হিন্দিতে কথা শুনিনি। তারা হিন্দি ভাষায় কথা বলছিল। আর আমার কোল থেকে আমার বাচ্চাদের কেড়ে নেয়। কেড়ে নেওয়ার পর তাদের ড্রেস খুলে চেক করে তারা ছেলে নাকি মেয়ে। তারা তখন 2.5 বছর আর 9.5 মাস বয়সী ছিল। চেক করে তাদেরকে বলে যে পাকিস্তানি বাচ্চা একটাকেও বাঁচিয়ে রাখবো না। বিডিআর সদস্য কি কখনো বলবে পাকিস্তানি বাচ্চা একটা বাঁচিয়ে রাখবো না? নাকি আমার হাজবেন্ড পাকিস্তানি ছিল, আমি পাকিস্তানি ছিলাম, আমরা কি বাংলাদেশি না? এই কথাগুলো কার সাজানো, কার কথা? সেদিনের সেই ঘটনা শুধু বাংলাদেশের মানুষের বিবেককে নাড়া দেয়নি, বরং বিশ্ববাসীর বিবেককেও নাড়া দিয়েছিল প্রচণ্ডভাবে। একক কোনো ঘটনায় এতগুলো সামরিক অফিসার হত্যাকাণ্ড ইতিপূর্বে পৃথিবীর আর কোথাও ঘটেনি। এই নৃশংস হত্যাকাণ্ডের ব্যাপারে আমাদের সকলের জানা দরকার। কিভাবে স্বাধীন বাংলাদেশে আগ্রাসী ভারত এদেশে তার অনুগত দাসকে ব্যবহার করে প্রকাশ্য দিবালোকে এদেশের 57 জন সেনা অফিসারকে নৃশংসভাবে হত্যা করে। সেদিন পিলখানার সামনে বাংলাদেশের সামরিক বাহিনী শুধু চেয়ে চেয়ে দেখেছিল আর উপলব্ধি করেছিল আগ্রাসী ভারতের কাছে বিক্রি হয়ে যাওয়া এই সরকারের সামনে তারা কতটা অসহায়। আগ্রাসী ভারতের প্রতিশোধ স্পৃহা এবং অনুগত দাসের কূটকৌশলের সামনে তাদের জীবন কত সস্তা। আজ থেকে 3 বছর আগে আমরা এই নিয়ে কাজ করেছিলাম। প্রাসঙ্গিকতা বিবেচনায় আমরা সেই পুরনো স্মৃতি আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম। আমাদের সম্পর্ক রক্ত সম্পর্ক। We are partners not just for the liberation of Bangladesh but partners for the development of Bangladesh, and we will always be partners for Bangladesh. So we are here, we were with you, we are with you, and we will always be with you. ভারতের পররাষ্ট্রনীতি পরিচালিত হয় প্রতারক চাণক্যের অর্থশাস্ত্রে বলে দেওয়া 6টি নীতি অনুসরণ করে। এই 6টি নীতির মধ্যে উল্লেখযোগ্য হল অনবরত আঘাত করে শত্রুকে আহত করে রাখার নামই যুদ্ধ, অন্যকে নিজের কাছে আশ্রয় ও নিরাপত্তা চাইতে বাধ্য করাই হচ্ছে মিত্রতা। চাণক্য নীতি মেনেই মিত্রতা প্রমাণ করার জন্য মুখে বন্ধুত্বের কথা বলে ভারত বাংলাদেশের বুকে চালিয়েছে একের পর এক নোংরা আঘাত। ভারতের আগ্রাসন সিরিজের এই পর্বে বাংলাদেশের অগ্রযাত্রা থামিয়ে দেবার জন্য পিলখানা হত্যাকাণ্ড সহ বাংলাদেশের বুকে রয়ের কয়েকটি স্যাবোটাজের পেছনের কাহিনী তুলে ধরছি আমরা। পিলখানা গণহত্যা 2009 সালের 25 ফেব্রুয়ারি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তৎকালীন বিডিআর বর্তমান বিজিবির হেড অফিস পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয়। 57 জন সেনা অফিসার সহ 74 জনকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়। সেই সাথে চলে লুটপাট, গণধর্ষণ। সাম্প্রতিক বিশ্বের ইতিহাসে বিডিআরের মতো একটি সুশৃঙ্খল বাহিনীতে এমন হত্যাযজ্ঞের ঘটনা বিরল। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করে সরকার পতনের জন্যই বিএনপি, জামাত বা তথাকথিত জঙ্গিরা বিডিআরকে দিয়ে এই কাজ করিয়েছে। সবকিছুকে নস্যাৎ করবার অপচেষ্টা যাদের ভিতরে ছিল তারাই এই ঘটনাটা ঘটিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। একদিন এই সত্যতাটা বের হবে, কারণ
বিএনপি জামাতের এদের আবার একটা ভালো একটা মিথ্যা বলার আর্ট আছে। কিন্তু বিদ্রোহী বিডিআর সদস্যরা কখনোই সরকার পতনের দাবি জানায়নি। উপরন্তু তাদের সাথে শেখ হাসিনা বা শাসক দলের গুরুত্বপূর্ণ নেতাদের সুসম্পর্কের বিষয়টি প্রমাণিত হয়। কেউ কেউ দাবি করেন অপারেশন ডাল ভাতে বৈষম্য, আর্মি ফোর্সদের বিডিআর জওয়ানদের সাথে দুর্ব্যবহার সহ দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যের কারণে সৃষ্ট ক্ষোভ থেকে এমন ঘটনা ঘটেছে। আমিও এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী। আমি অবশ্য সরাসরি স্পটেই ছিলাম। তবে তখন তারা কিছু চিরকুট পাঠাচ্ছিল ভেতর থেকে, এরকম চিরকুট ওই উপরে উঠে উঠে ওরা ছুঁড়ে মারছিল এবং বলছিল যে তারা যে এরকম তাদের দাবি দেওয়ার কথা বলছে এবং তারা তাদেরকে জিম্মি করেছে এটাও বলছে দিনের। এবং এরকম চিরকুটও আসছে, কারা বলছে সৈনিকরা বিডিআরের যে কোনো চিরকুটও আসছে, অনেকে পেয়েছেন, আমি কেন অনেকের মুন্নি শাহ এরাও ছিল, ওরাও পেয়েছে। তো কেউ কেউ বলছে যে এখানে অফিসারদেরকে মারা হচ্ছে, এই অফিসারদেরকে মেরে ফেলা হচ্ছে, এটা আমরা চাচ্ছি না, অফিসাররা কষ্টের মধ্যে আছে, এরকম একটু কেউ কেউ বলবার চেষ্টা করেছে। অর্থাৎ যারা দেখছে, মারার কথাটা তখনও বলা হয়নি, তারা বিপদে আছে, তাদেরকে জিম্মি করা হচ্ছে। অর্থাৎ অফিসারদের প্রতি দরদ সম্বলিত চিরকুট আছে, যেমনি ডাল ভাতের চিরকুট আছে, তাদের দাবি দেওয়ার চিরকুট আছে, পক্ষান্তরে এরকম চিরকুটও তারা পাঠিয়েছে সাংবাদিকদের মাধ্যমে। তাহলে কেন চৌকস সেনা অফিসারদের হত্যা করা হলো, কারা করলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সামনে চলে আসে আরো অনেক রহস্যময় প্রশ্ন। বিডিআরের মহাপরিচালক জেনারেল শাকিল আক্রান্ত হবার পর সাহায্যের জন্য প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনীর প্রধানকে ফোন করেন, কিন্তু কেউই ফোন রিসিভ করেননি। তখন ডিজি ওখান থেকে ফোন দিয়েছেন, চিফকে, সেনাপ্রধানকে তখন পান নাই। কেউ একজন ফোন ধরছে, আমি ঠিক যেহেতু কনফার্ম না, এর জন্য নাম বলতে চাচ্ছি না। উনি বলছে যে আপনাদের এই বিষয় নিয়ে সেনাপ্রধান কথা বলতে গেছেন। এরপরে প্রধান মন্ত্রণালয়ের কেউ ধরে না, প্রধানমন্ত্রী তো ধরেনি না, কারণ ডিজি যখন পাগল হয়ে গেছেন সবাইকে ফোন দেওয়ার চেষ্টা করছে। 25 তারিখ গেল, 25 তারিখের পরে 26 তারিখ সকালে আমাদেরকে নিয়ে যাওয়া হলো আবহানী মাঠে, সেখানেও একই অবস্থা। যাওয়ার পরে বললো যে এখন অপারেশন করা যাবে না, প্ল্যানিং করো, এই করো, স্যাটেলাইট ছবি দেয়, এই দেয়, বিভিন্নজন বিভিন্ন বক্তব্য দেয়, বাট অপারেশন আর হয় না। 26 তারিখ সন্ধ্যার দিকে তখন বললো যে ঠিক আছে এখন তোমরা যাইতে পারো, ঢুকতে পারো। আসলে তখন ঢোকার আর কোনো কিছু নাই, কারণ সমস্ত কিছুই শেষ। পিলখানা ঘটনা যখন ঘটে এবং সেনাবাহিনী যখন পিলখানার সামনে ডিপ্লয়েড হয়, সেনাবাহিনীকে সরকার কেন বাধা দিল ঢোকার জন্য? ফার্স্ট অফ অল আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এটা একটা মিলিটারি সিচুয়েশন, এখানে সেনাবাহিনী ট্যাকল করবে, সেনাবাহিনী না পাঠায় তারা রাজনৈতিক নেতাদের কেন পাঠালো সিকিউরিটি ছাড়া? এটা আমার একটা প্রশ্ন। এবং সরকার এত কনফিডেন্স কিভাবে পায়? থার্ড অফ অল, হত্যা হওয়ার পরে সেনাবাহিনীকে 3 কিলোমিটার উইথড্র করলো কেন পিলখানার দূর থেকে, এবং জওয়ানদের পালাইতে দিল কেন? ঘটনা পরবর্তী 3 মাস ইনভেস্টিগেশনে ছিলাম আমি। এখানে আসলে ইনভেস্টিগেশনের আর কিছু বলার নাই। 11,000 পাতার ইনভেস্টিগেশন পরে আসছে, এমন 800 পাতায় না সামথিং, অনেক কিছুই জমা দেওয়া হয় নাই। অনেকগুলো হার্ড এভিডেন্সই ডিনাই করা হয়েছে। অনেকের সিসিটিভি ফুটেজ আছে, যে সিসিটিভি ফুটেজগুলো সিডি বা কেস ডায়েরি দেওয়া হয় নাই। কিছু টেলিভিশন ভিতরে ছিল, যেহেতু বিডিআরের দরবার ছিল, অনেকে আমন্ত্রিত হয়ে অনেক টেলিভিশন চ্যানেল সেটি কাভার করতে গিয়েছিলেন। 2-1টা টিভি চ্যানেল তারা ভিতরেই ছিল, যার কারণে অনেক ফুটেজ তারা পেয়েছে, কিন্তু সব ফুটেজের তারা ব্যবহার করতে পারেনি। আমরা শুনেছি অনেক ফুটেজ নিয়ে নেওয়া হয়েছে। আপনি যদি দেখেন আমাদের আর্মি দাঁড়িয়ে থাকলো, এয়ারফোর্স, নেভি, এটা 8 ঘন্টা লাগতো, বিডিআরকে দমন করতে 8 ঘন্টা লাগতো, কিন্তু সেখানে কিছুই হলো না। এই ঘটনার সঙ্গে হচ্ছে এই যে তাপস, শেখ সেলিম, তারপরে নানক, এদের সংশ্লিষ্টতার কথা বলা হয়েছে এবং তদন্ত কমিটি অত্যন্ত হতাশার সঙ্গে জানিয়েছে যে তারা এই তদন্ত করতে যে কোনো পর্যায় থেকে কোনো ধরনের সহযোগিতা পাননি। আমাদের যারা গোয়েন্দা সংস্থা বা বিভিন্ন বাহিনী আছে, তারা এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনিসুজ্জামান সাহেবের এই তদন্ত কমিটিকে কোনো ধরনের সহযোগিতা করে। 9টা 15-তে একটা পিক আপ ভ্যান ওখান দিয়ে ঢুকেছে, সিভিল পিক আপ ভ্যান, যেটার ভিতরে 11 জনের মতো সৈনিক ছিল, আর্ম, এবং তাদের এই উচ্ছৃঙ্খল পোশাক, যেটার সাথে বিডিআর এর কোনো সাদৃশ্য নেই, এই ধরনের পোশাকে ওরা ওখানে ঢুকছে। এই লোকগুলোই গিয়ে কোর্টটা ভাঙছে পরবর্তীকালে। কোর্টটা ভেঙে 11টার আগে কোর্টটা ভেঙে তারপরে এই সৈনিকদেরকে আর্মসগুলো দিয়েছে এবং তারপরে এই হত্যাগুলো শুরু করেছে। গেটের উপরে যে স্তম্ভগুলো আছে, এই স্তম্ভগুলোর উপরে দাঁড়িয়ে কারা যেন কি বলবার চেষ্টা করছে জওয়ানরা।
অনেকের চেহারা টেহারা দেখেছি, আপনারাও অনেকে দেখেছেন, কিন্তু চেহারার সাথে আমাদের চেহারা, আমাদের বাংলাদেশি যে চেহারা, এই চেহারার সাথে কোনো কোনো চেহারা তার ভিন্নতাও লক্ষ্য করা গেছে। বিডিআর মহাপরিচালকের হত্যাকাণ্ডের সংবাদ সবার আগে প্রচার করে ভারতীয় মিডিয়া। সবার পূর্বে সংবাদ তারা কিভাবে সংগ্রহ করলো? খুনিদের অনেকেই ভারতে পালিয়ে যায়, ভারত তাদের আশ্রয় দেয়, বাংলাদেশের অনুরোধ সত্ত্বেও ফিরিয়ে দেয় না। কেন কেন সেদিন বিমানের শিডিউল পরিবর্তন করা হয়েছিল? পিলখানা থেকে বেরিয়ে আসা বাংলায় কথা বলা অজ্ঞাত দুজন বিদেশি নাগরিক কারা ছিল? কেন তাদের পরিচয় জানতে চাওয়া হলে তারা পরিচয়পত্র ছিঁড়ে ফেলে? ওই সময়ে তাহারা যখন ওখানে প্রধানমন্ত্রী ওখানে যখন তারা বসে আছে, হঠাৎ করে প্রধানমন্ত্রী একটা ফোন কল আসছে, এবং ওই ফোন কলটা প্রধানমন্ত্রী তাদের সামনে থেকে উঠে পাশের রুমে গিয়ে কলটা নিতেন। এবং ওই যে লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার্ড যিনি ছিলেন, উনি পরবর্তীকালে এই তথ্যটা অনেক অপেক্ষার পরে যখন দেখলেন যে এত লাশ পড়ে গেছে, এত গণহত্যা, রেপ, এত কিছু হয়েছে, আফটার উনি তো ইউনিফর্ম পরা একজন মানুষ, সেনাবাহিনীর লোক, যদিও উনি ওনাদের একান্ত আপন, তখন তিনি এক পর্যায়ে বলে দিয়েছেন এই কথা। আমাদের মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রী পাশের রুমে গিয়ে বলতেছে, তোমরা যা করো তাড়াতাড়ি শেষ করো, আমি এখানে রাখতে পারতেছি না। দ্যাট মিনস এই তিন বাহিনী প্রধানকে অনেক বেশিক্ষণ আটকায় ফেলছে, আর পারতেছে। সে এবং তাদের একজন ডিএডি সহ কমপক্ষে 10 জন সিপাহীর সঙ্গে হাসানুল হক ইনুর নিয়মিত যোগাযোগ ছিল। ইনু তাদেরকে প্রয়োজনে বিদেশ পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেয়। জিয়াউল জানায়, তারা একাধিকবার শেখ সেলিম এবং তাপসের মুখে শুনেছেন অপারেশন ভালো হলে সজীব ওয়াজের জয় খুশি হবে। বিডিআর বিদ্রোহের ভিডিও ফুটেজে বহিরাগতদের বিডিআরের পোশাক পরিধান করতে দেখা গেছে। এরা বিডিআরের সাথে সম্পৃক্ত নয়। বিডিআরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন বলেন, মুখোশ পরিহিতারা বিদেশ থেকে এসেছে, তারাই ছিল মূল ঘাতক। সিলেটে 19 জন বিদেশি এসে বিডিআর ইউনিফর্ম বানিয়ে সেগুলো টেস্ট করে ওখান থেকে ওরা ফ্লাই করেছিল একটা হেলিকপ্টারে ঢাকায়। সেই হেলিকপ্টারের পাইলট ছিলেন লেফটেন্যান্ট কর্নেল শহীদ নামে আমাদের সেনাবাহিনীর একজন অফিসার, এয়ার রেজিমেন্টের। পরবর্তীকালে সেই শহীদ সাহেবকে এয়ার ক্র্যাশ করে মেরে ফেলা হয় যমুনা ওই মাল্টিপারপাস ব্রিজের ওখানে। আপনাকে বলি, এই সোহেল তাজ সাহেব এই ঘটনার সাথে সায় দিতে ব্যর্থ হয়েছেন বলেই আজকে সে পলাতক। আওয়ামী লীগের তৎকালীন মুখপাত্র এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম স্বয়ং এটা স্বীকার করেছে। সে বলেছে, এর পেছনে বিদেশি শক্তি সক্রিয় ছিল। এরকম অসংখ্য বিষয় থেকে প্রমাণিত হয় যে এটি কোনো মতেই বিডিআর জওয়ানদের তাৎক্ষণিক বিদ্রোহ ছিল না, বরং এটি ছিল ভারতের সুপরিকল্পিত এক হত্যাকাণ্ড। অনেক আগে থেকেই ভারত বিডিআর হত্যাকাণ্ডের পরিকল্পনা করে রেখেছিল। সালে পাদুয়া এবং রৌমারী সীমান্তে আগ্রাসন চালাতে এসে বিডিআরের কাছে লজ্জাজনকভাবে পরাজিত হয় ভারতের সীমান্তরক্ষী বিএসএফ। এই দুই লজ্জাজনক পরাজয়ের প্রতিশোধ ছিল পিলখানা হত্যাকাণ্ড। পদুয়া রৌমারিটা পরেরটা, এটা পদুয়াটা একটা, আর রৌমারি কিন্তু আরো অনেক দূর। আমি আসছি সেটা, তো আমি জাস্ট এখানে 2-3 মিনিট সময় নেব, কারণ এই প্রেক্ষাপটটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। ওরা দুই পক্ষ স্বীকারই করলো যে 16 জন মারা গেছে ওদের, বাট দুই দেশেরই মিডিয়া আরও দেখালো যে মূলত 70 থেকে 80 জন মারা গেছে, এবং কমপ্লিট এই ব্যাটেলিয়নটা অলমোস্ট ওয়াইপ আউট হওয়ার পথে প্রায় 300-এর উপরে ওখানে আহত হয়েছে। এই দুইটা ঘটনা, এই দুইটা পরাজয় ভারতের, এই দুইটা পরাজয় থেকে ভারত বুঝে নিল, আমি সরাসরি ভারতের কথাই বলছি বিকজ এখানে রাগডাক করার সময় নেই। আর এটার মধ্যে ভারত বুঝে নিল যে এই বিডিআর বাহিনী যতদিন পর্যন্ত সেনাবাহিনীর কমান্ডে থাকবে, সেনাবাহিনীর অফিসারদের, এটাকে কোনো অবস্থাতে কিছু করা যাবে না। সুতরাং এটাকে এখন প্রতিহত করতে হবে। আর এই দুইটা পরাজয় ভারত কোনো অবস্থায় সহ্য করতে পারছিল না। এরপর থেকেই ষড়যন্ত্রটা শুরু হলো। সংক্ষিপ্তভাবে বলতে গেলে
এক পর্যায়ে এসে বিডিআর এর ভিতরে অপারেশন ডাল ভাত চালু হলো পরবর্তীকালে, যখন 111-এর সরকার পরিবর্তন হলো, জেনারেল মঈন যখন ক্ষমতায় আসলো, সুকৌশলে ওই প্রোগ্রামটা দিয়ে এই ওদের মধ্যে একটা কোন্দল সৃষ্টি করে দিল এবং সৈনিকরা এক পর্যায়ে অভিযুক্ত করলো অফিসারদেরকে যে এই অপারেশন ডাল ভাতের টাকা কোথায়, এই ধরনের একটা বিরাট বিশৃঙ্খলা সৃষ্টি হলো বাহিনীর ভিতর। ওইটার অজুহাতে এই বিদ্রোহ, এবং এই বিদ্রোহের মধ্যে কিন্তু ভারতীয় কিছু সৈনিকেরও অংশগ্রহণ ছিল, যাদেরকে আপনি মাথায় ওই বন্দনা পরা অবস্থায় দেখবেন, এরা এক পায়ে দাঁড়িয়ে আছে। আমাদের বিডিআর সোলজাররা কিন্তু যথেষ্ট স্মার্ট, তাদের দৈহিক কাঠামো, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের মাথার টুপি, সবকিছুতে বোঝা যায় এরা বাইরের কোনো আগত কোনো বাহিনী। এই হলো বেসিক্যালি, এটা হলো ওটার প্রতিশোধ, এবং এখানে এই বিদ্রোহটা ঘটানো হয়েছে ভিতর থেকে আমাদের দেশের সরকারকে ব্যবহার করে এই ঘটনাটা ঘটানো হয়েছে। আমাদের গবেষণার এটা কিন্তু কনক্লুশন। বিডিআরকে শায়েস্তা করার পাশাপাশি বাংলাদেশের সেনাবাহিনীকেও শায়েস্তা করতে চেয়েছিল ভারত। বাংলাদেশে একটি শক্তিশালী সেনাবাহিনী থাকুক ভারত তা কখনোই চায়নি। মুক্তিযুদ্ধ চলাকালীন সম্পাদিত গোপন 7 দফা চুক্তিতে উল্লেখ ছিল বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না, কিন্তু ভারতের সে আশা পূরণ হয়নি। সেই সাথে বাংলাদেশের সেনাবাহিনী ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অন্যতম হুমকি হয়ে দাঁড়ায়। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে ভারত বাংলাদেশের সেনাবাহিনীকে আক্রমণ করে। উল্লেখ্য যে বাংলাদেশের তৎকালীন বিডিআর এবং ভারতের বিএসএফ এর মধ্যে কোনো তুলনাই সম্ভবপর ছিল না। বিডিআর এর ট্রেনিং এবং কমান্ডের দায়িত্বে ছিল আর্মি, কিন্তু ভারতের বিএসএফ প্যারামিলিশিয়া একটি বাহিনীর মতো। ট্রেনিং, কমান্ড এবং পেশাগত দক্ষতার দিক দিয়ে বিএসএফ বিডিআর এর সাথে কোনোভাবেই তুলনীয় ছিল না। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডের পেছনে ভারতের উদ্দেশ্য ছিল 1. বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীকে দুর্বল করে দেয়া, 2. বিডিআর এর মৌলিক কাঠামো পরিবর্তন করে ফেলা, বিশেষভাবে আর্মির অধীন থেকে বিডিআরকে বের করে ফেলা, 3. বাংলাদেশ সেনাবাহিনীকে আঘাত করা। একসাথে 57 জন সেনা অফিসার হত্যা এটি যে কোনো দেশের সেনাবাহিনীর জন্য চরম দুঃখজনক, অকল্পনীয় ক্ষতি। এমনকি প্রথাগত কোনো যুদ্ধেও একসাথে এত সেনা অফিসার হারানোর ঘটনা বিরল। 4. সে সময়ের বিডিআর পুনর্গঠনের মাধ্যমে বিডিআর এর ভেতরে চর ঢুকিয়ে দেওয়া। 5. ভারতীয় সামরিক অভিযান চালানোর মতো অভ্যন্তরীণ গোলযোগ সৃষ্টি করা, বাংলাদেশের প্রতিরক্ষা কাঠামোকে বিপদাপন্ন করা, বাংলাদেশকে ভারতের কাছে আশ্রয় ও নিরাপত্তা চাইতে বাধ্য করা। আর এটাই ছিল চাণক্যের 6টি নীতির একটি নীতি। ভারতের উদ্দেশ্যই পূরণ হয়েছে। বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিপি আজ নখদন্তহীন বাহিনীতে পরিণত হয়েছে। ন্যূনতম আত্মসম্মানবোধও এরা হারিয়ে ফেলেছে। দেশের সীমান্ত স্বাধীনতা রক্ষার পরিবর্তে এরা বাংলাদেশের মুসলিমদের উপর জুলুম চালাচ্ছে। যেই বিএসএফ এর হাতে প্রতিনিয়ত বাংলাদেশের মানুষের রক্ত ঝরছে, সেই বাহিনীর সাথেই মিলেমিশে এরা আনন্দ ফুর্তি করছে। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে গিয়েছে পিলখানা হত্যাকাণ্ডের পর। মেধাবী সাহসী সেনা কর্মকর্তাদের কণ্ঠস্বর থামিয়ে দেওয়া হয়েছে, অনেককে ভারত গুম করেছে। একটি স্বাধীন দেশের অভ্যন্তরে ঢুকে একটি বাহিনীর সদর দপ্তরে দিনে দুপুরে নাটকীয় হত্যাযজ্ঞ চালিয়ে ভারত বেরিয়ে যেতে পারে। আর এই প্রেক্ষাপট একদিনে তৈরি হয়নি। ভারত জানে তার কিছুই হবে না, কেউ তার কিছুই করবে না। ভারত মনে করে যে বাংলাদেশের কোনো নাগরিককে, বাংলাদেশিকে সীমান্তে হত্যা করলে তাদের কিছু হবে না। এটা হলো প্রথম ধারণা। হবে না এই জন্য, এটা আমার সৌভাগ্যই আমি বলি যে 2001 সালে বদুয়া এবং রৌমারীতে ভারতকে মোকাবেলা করবার সৌভাগ্য আমার হয়েছিল, এবং সেখানে ভারত শোচনীয়ভাবে আমাদের কাছে পরাজিত হয়। আমি পুরস্কার হিসেবে এক গভর্নমেন্ট আমাকে পদচ্যুত করে, আরেক গভর্নমেন্ট আমাকে চাকরিচ্যুত করে, এবং এটা হয়েছিল ভারতের চাপের কারণে। তো ভারত ভালো করেই জানে যে বাংলাদেশের সরকারকে দিয়ে সে দেশের ডিজিবিডিআর এর কাছে তারা পরাজিত হয়েও
চাপ দিয়ে তাকে পদচ্যুত এবং চাকরিচ্যুত করা যায়। পিলখানা কোনো বিদ্রোহ ছিল না, এটি ছিল সুপরিকল্পিতভাবে রয়ের হত্যাযজ্ঞ।